ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর গেল যে পর্বটা আমরা শুরু করেছিলাম সেখানে ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেখানে আমরা দেখেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে। আজকে সেই জায়গাটা থেকে শুরু করব। আর বলে নেই, তোমরা আছো আমার সাথে দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের থ্রুতে আমায় দেখতে পাচ্ছ। আর আজকে যে বিষয়টা আমরা সম্পূর্ণ করব সেই বিষয়টা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে পর্বটা আমরা শুরু করেছিলাম, অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যকে নাবাচকে পরিণতকরণ করার যে উপায় বা পদ্ধতি, তার ক্রমগুলো আমি একে 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 করিয়ে তোমাদের রুল 1, 2, 3 করে 5 নম্বর রুল অবধি এসেছিলাম। বাকি রুলসগুলো আজকে করব। তোমরা ধৈর্য দিয়ে দেখে থাকো, ধৈর্য দিয়ে দেখো ক্লাসটা খুব ভালো হতে চলেছে। আচ্ছা, কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি। আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন পড়ছিলাম আমরা। রুল নাম্বার 6-এ চলে যাব আজকে। রুল নাম্বার 6। তার আগে একটু টাইটেলটা দিয়ে নিই, কারণ যারা হয়তো দেখোনি আজকেরটাই দেখবে তাদের ক্ষেত্রে বলে রাখি, আমরা করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর আমাদের যে টপিকটা আমরা করছি আজকে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচককে নাবাচকে পরিণত করুন। তাহলে এবার সবাই কিন্তু মনোযোগ দিয়ে বসো, সব মনোযোগ রেখে নাও, বুঝে নাও যে কি করে আমাদের এটা করতে হবে। রুল নাম্বার 6-এ চলে এসেছি। রুল নাম্বার 6-এ কী বলা হয়েছে একটু সবাই দেখে নাও। বলা হয়েছে যে কোনো একটা বাক্যে অ্যাজ সুন অ্যাজ রয়েছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো একটা হ্যাঁবাচক বাক্য রয়েছে, কোনো হ্যাঁবাচক বাক্য রয়েছে, ঠিক আছে। এখানে রুট ওয়ার্ডটা কি? অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁবাচক বাক্য তাকে আমরা কি করব? বাক্যটিকে নাবাচক করতে হলে কি করতে হবে? এবার আমরা দেখে নেব। করতে হলে কি করতে হবে, নিয়মটা এবার আমরা লিখব। দেখো, নিয়মটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে একদম সুন্দর করে পরিবর্তে নো সুনার হ্যাড বসাবে। তারপর প্রদত্ত প্রশ্নের সাবজেক্ট, প্রদত্ত বাক্যের সাবজেক্ট, বসে গেল, প্লাস প্রদত্ত ভার্বের তৃতীয় রূপ, প্রদত্ত ভার্ব এর থার্ড ফর্ম, ইট মিনস পাস্ট পার্টিসিপল, থার্ড ফর্ম, ব্র্যাকেটে শর্ট করে লিখে দিলাম, V3 বসবে, প্লাস আদার্স, অর্থাৎ প্রথম বাক্যের যে বাকি অংশটা পড়ে আছে সেটা আদার্স, প্লাস প্রদত্ত কোয়েশ্চেনের মধ্যে কমা পাবে একটা জায়গায়। একটা বাক্য শেষ হয় আরেকটা বাক্য যখন শুরু হবে, কোয়েশ্চেনের মধ্যে কি থাকবে? কমা থাকবে। কি থাকবে? কমা চিহ্নটা থাকবে। এই কমা চিহ্নটা থাকবে, সেটাকে তুলে দিয়ে সেইখানে তোমরা দেন বসাবে, THAN, বসাবো লিখি, দেন বসাবো, প্লাস সেকেন্ড সেন্টেন্স। অর্থাৎ কমার আগে এবং কমার পরে দুটো সেন্টেন্স থাকবে। যে চেঞ্জেসটা আমি লিখলাম এটা ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে, দ্বিতীয় সেন্টেন্সটা যেমন আছে তেমনই বসবে এবং কমাটার জায়গাটায় খালি দেন বসবে। একদম সহজ করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা একদমই সহজ করে দিয়েছি।
কমার জায়গাটা শুধু কি বসবে, দেন বসবে। কমার জায়গাটা শুধু দেন বসবে, বাকিটা কিন্তু ঠিকই থাকবে। এবার একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নেওয়া যাক, একটা এক্সাম্পল করে আমরা দেখে নিই যে কী আসবে। অ্যাজ সুন অ্যাজ, এটা লিখে নিলাম, দ্য বয় saw the snake comma he ran away from there। দেখো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটাকে আমরা নাবাচক করব। আমি দুটো কালি কন্ট্রাস্ট করে লিখেছি এই কারণে, জাস্ট ট্রাই টু মেক আ ক্লিয়ার কনসেপশন অফ চেঞ্জিং দ্যাট উই হ্যাভ টু পুট ইনসাইড দ্য সেন্টেন্স। আমাদের যেখানে পরিবর্তন করতে হবে সেই জায়গাগুলো আমি ভিন্ন কালিতে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাপারটা একদমই সহজ সরল, হ্যাঁ, তোমরা খুব অনায়াসে এটা বুঝে নিতে পারবে। আই থিঙ্ক বোর্ডটা একটু সাইড হয়েছে মনে হচ্ছে, লেখাগুলো ঠিক দেখা যাচ্ছে। ও এটা আই থিঙ্ক জুম আউটের জন্য। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার করব আমরা কি করেছি, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে, নো সুনার হ্যাড। তাহলে আমরা কি করব, এই যে অ্যাজ সুন অ্যাজটা আছে এখানে, এর পরিবর্তে নাবাচক করতে কি লিখব, নো সুনার হ্যাড। হলো? তারপর কি বলছে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড। প্রদত্ত বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট কোথায় আছে, দ্য বয়। সাবজেক্ট কি আছে, দ্য বয়। কি লিখবো, দ্য বয়। সাবজেক্টের পরে থেকে ভার্ব কি বলেছে, প্রদত্ত ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ স, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মটা ইউজ করতে হবে। কি লিখবো, সিন, সিন। তারপরে বলেছে আদার্স, আদার্স কি আছে, দ্য স্নেক, দ্য স্নেক, SNAK, স্নেক। কমার জায়গায় কি করতে হবে, নিয়মে কি বলা ছিল, কমার জায়গায় কি বসাতে হবে, দেন অ্যাড করতে হবে। আমি কি করলাম, দেন অ্যাড করলাম, দেন। তারপরে কি বলেছে, সেকেন্ড সেন্টেন্স কি আছে, হি র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, হি র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, THERE। শেষ উত্তরটা একদম দেখো জলের মতন সোজা, কোথাও কোনো অস্বচ্ছতা নেই, কোথাও কোনো ঝাপসা নেই, একদম পরিষ্কার করে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটা হ্যাবাচক বাক্যকে অর্থ না পরিবর্তন করে আমরা নাবাচক করতে পারবো। প্রশ্নটার একটু বাংলাটা পড়ে নিই, প্রশ্নটা লেখার সময় বাংলাটা তোমাদের বলে ওঠা হয়নি। অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য স্নেক, যে মাত্র ছেলেটি সাপটাকে দেখতে পেল, হি র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, সে সেখান থেকে দৌড়ে পালালো। উত্তরটা লিখেছি, নো সুনার হ্যাড দ্য বয় সিন দ্য স্নেক, সাপটাকে ছেলেটি যতক্ষণে দেখেনি, যতক্ষণ না সে দেখলো, দেন ততক্ষণ কি করলো না, হি র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, সেখান থেকে দৌড়ে পালালো না, তাই তো। তার মানে সাপটাকে দেখা মাত্রই সে কি করেছে, দৌড়ে পালিয়েছে। তা না দেখে কিন্তু সে পালায়নি, তার মানে দেখেই পালিয়েছে। একদম সহজ সরলভাবে করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক এটা তোমাদের কাছে কঠিন মনে হবে না, কারণ আমি নিয়মটাকে সম্পূর্ণ ভেঙে লিখে গেল ক্লাসের মতনই, যেমন করে প্রত্যেকটা নিয়ম আমি ভেঙে দিয়েছিলাম তেমন করে ভেঙে দিলাম। এই স্ট্রাকচারটা তোমাদের খাতায় খালি তুলে নেবে আর প্র্যাকটিস করতে থাকবে, বাস, তাহলেই হয়ে গেল, তাহলেই তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তোমরা যারা অনলাইনে দেখছো, ভিডিওতে দেখছো, যারা তাদেরকে বলবো, সেই সমস্ত ভাই বোনদের ছাত্রছাত্রীদের বলবো, তোমরা স্ক্রিনটা তোমাদের ভিডিওটা পজ করে এই সেকশনটা ঠিক এমন করে পেন অ্যান্ড পেপার নিয়ে ভালো করে সুন্দর করে লিখে নিও, যেভাবে লিখেছি সেভাবে লিখো, বেশি কিছু লেখার দরকার নেই, হ্যাঁ, তাহলেই তোমরা অনায়াসে বুঝতেও পারবে, করতে পারবে। তারপরে অ্যাজ সুন অ্যাজ দিয়ে তুমি শত শত বাক্য আসুক, তুমি সবগুলোই করে উঠতে পারবে। আচ্ছা, এবার এই অ্যাজ সুন অ্যাজ যেটা আমরা করলাম এখন, সেই অ্যাজ সুন অ্যাজের উপরে একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি অন স্ক্রিন দিচ্ছি বোর্ডে,
সেটা তোমরা যারা এখানে বসে আছো অফলাইন তারা করবে, করে আমায় ক্লাসের শেষে দেখাবে। আর যারা আমাকে অনলাইনে দেখছো বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখছো তাদের জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে। কোশ্চেনটা আজকে তোমাদের জন্য এটা, as soon as Swami noticed it was Monday morning, comma, he hoped he as soon as Swami noticed it was Monday morning, he hoped he did not go to school. এটা তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম। এই প্রশ্নটা তোমরা কিন্তু সবাই করবে, এবং যারা অনলাইন প্ল্যাটফর্মের থেকে দেখছো তাদের বলছি যে তোমরা এই প্রশ্নটা করে সমাধান করে উত্তরটা লিখে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবে। আচ্ছা, তাহলে এটা ছিল প্রশ্ন। এবার চলে যাবে পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মে চলে যাই। রুল নাম্বার 7, রুল নাম্বার 7-এ চলে যাব। খুব পরিচিত একটা নিয়ম, যেটা তোমরা সবাই আগেও করেছো বিভিন্নভাবে, কিন্তু এইটা করতে গিয়ে অনেক ছাত্রছাত্রীর কিন্তু বেশ সমস্যার সম্মুখীন তারা হয়। সেই জায়গাটাতে কথা চিন্তা করে ট্রান্সফরমেশন সেন্টেন্সের এই জায়গাটায় আজকে আমরা চলো কি করে সহজে এটা শিখে নিতে পারি, কি করে আমি তোমাদের সহজে শিখিয়ে দিতে পারি সেই জিনিসটা দেখিয়ে দিই। হ্যাঁবাচক বাক্যে যদি তোমরা কখনো TOO2 আর TO2 পাও, এরকম একটা হ্যাঁবাচক বাক্যকে হ্যাঁবাচক বাক্যে টু যদি পাও, হ্যাঁবাচক বাক্যকে এই স্ট্রাকচারে আছে এমন একটা বাক্যকে নাবাচক করতে হলে, নাবাচক করতে হলে কি করতে হবে সেটা দেখে নাও। তাই টু কনস্ট্রাকশনে দেওয়া একটা হ্যাঁবাচক বাক্যকে নাবাচক করতে গেলে কি কনস্ট্রাকশনটাকে ইউজ করতে হবে, দেন ইউজ ইট। সিট দেখো কিভাবে কি করতে হবে, একদম সহজ সরল উপায়। কি করতে হবে তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নে থাকা সাবজেক্ট টি, প্রশ্নে থাকা সাবজেক্টটি উত্তর বাক্যের শুরুতে বসবে, উত্তর বাক্যের শুরুতে বসে। অর্থাৎ কোয়েশ্চেনের মধ্যে যে সাবজেক্টটা থাকবে শুরুতে সেটাই বসবে, কিন্তু সেম সাবজেক্ট। তারপর প্রদত্ত ভার্ব যা আছে তাই, যা আছে তাই, অর্থাৎ যা আছে তাই বসবে, অর্থাৎ সেম বসবে, তাই। TOO2 এর পরিবর্তে সো বসাবে।
তারপর প্রদত্ত অ্যাডজেক্টিভ যা আছে তাই, যা আছে তাই, প্রদত্ত অ্যাডজেক্টিভ যা আছে তাই, প্লাস TO2 এর পরিবর্তে দ্যাট, এর পরিবর্তে দ্যাট লিখবে, প্লাস সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুসারে লিখি, সাবজেক্ট অনুসারে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, প্লাস ক্যান নট অথবা কুড নট, ব্র্যাকেটে লিখব প্রদত্ত ভার্ব অনুযায়ী, প্রদত্ত ভার্ব অনুযায়ী, ভার্ব না লিখে প্রদত্ত টেন্স অনুযায়ী লিখো, প্রদত্ত টেন্স অনুযায়ী, প্রদত্ত টেন্স অনুসারে, প্লাস আদার্স অর্থাৎ বাক্যের বাকি অংশ। নিয়মটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু এত কার্যকরীভাবে নিয়মটা লেখা, এতটা কার্যকরীভাবে নিয়মটা লেখা, যদি এর প্রয়োগটা তোমরা দেখো নিমিষের মধ্যেই তোমাদের উত্তরটা হয়ে যাবে এবং আর কোনো টু সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। মনে রাখবে টু দিয়ে কোনো বাক্য লেখা হলে সেটা কিন্তু অবশ্যই সিম্পল সেন্টেন্স। সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স হয়। আমরা যখন ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করেছিলাম তখন কিন্তু আমরা সবাই দেখেছি যে টুকে সিম্পল সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে বা তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। তাই এটা একটা তোমাদের জেনারেল নলেজ যে টুকে ইউজ করে কিন্তু সিম্পল সেন্টেন্স করা হয়। তো যাই হোক, এইবার তো নিয়ম তো পেয়ে গেলাম, এবার তো এর সমাধান চাই। একটা প্রশ্নকে ব্যবহার করে এটা করে দেখতে হবে যে ইজ ইট ওয়ার্কিং অর নট, এটা কাজ করছে কি করছে না আমরা দেখব। একটা কোয়েশ্চেন লিখে নিই ফার্স্ট অফ অল, একটা প্রথাগত কোয়েশ্চেন লিখে নিই, একদম ছোট্ট একটা কোয়েশ্চেন বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, যাতে নিয়মটা আমি বুঝতে পারি। লিখলাম রাম is TW2, রাম is 2, ঠিক আছে, রাম is 2, রাম is 2, weak, রাম is 2 weak, 2, রাম is 2 weak 2, হলো, solve the problem, solve the problem, solve the problem, PROBLEM। দেখো কোশ্চেনটা দেখে নাও, রাম is too weak to solve the problem, রাম হয় অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল সমাধান করতে সমস্যাটি, সমাধান করতে সমস্যাটি, রাম হয় অত্যন্ত দুর্বল। তো এবার তোমরা যারা দেখছো তারা বুঝতেই পারছো এই যে টু ইউজ করা হয়েছে, TW2 আর TO2 ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ তো? TW2 আর TO2 ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে যেহেতু TW2 আর TO2 ইউজ করা হয়েছে, এটাকে আমার কি করতে হবে? নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ। আর এটা কি বাক্যের উদাহরণ? একটা সরল বাক্যের উদাহরণ। দেখো এবার নিয়ম ধরে ধরে করব, কেউ ঘাবড়াবে না, এত সোজা করে দেওয়া আছে। দেখো একদম ম্যাজিক, কিচ্ছু করতে হবে না তোমাকে, খালি এইটুকুনি জায়গা একটু মাথায় রাখতে হবে। প্রশ্নে থাকা সাবজেক্টটি উত্তর বাক্যের শুরুতে বসে। তো উত্তর বাক্য মানে আমি এখানে অ্যান্সার করব,
অ্যান্সারের শুরুতে সাবজেক্ট কোথায়? রাম। রামটা বসে গেল। এই যে আমি অ্যান্সার লিখলাম, আনসার লিখে প্রথমে কি লিখবো? রাম, সাবজেক্ট বসে গেছে। প্রদত্ত ভার্ব যা আছে তাই, ভার্ব কোথায়? আমি ডিফারেন্ট কালি ইউজ করেছি, কি? ইজ। যা আছে তাই ইজ লিখে দিলাম। একদম নিয়ম মাফিক হাঁটবো। TOO পেয়েছি? হ্যাঁ। এর পরিবর্তে সো, তাই TO2 এটাকে আর লিখবো না, এখন কি লিখবো? এর পরিবর্তে সো লিখবো। কি লিখবো? সো। প্রদত্ত অ্যাডজেক্টিভ যা আছে তাই, কি আছে এখানে? উইক। কি আছে? অ্যাডজেক্টিভটা উইক। কি আছে? উইক। যা আছে তাই। তাহলে TOO আর TO2 মাঝখানে যে শব্দটা থাকবে সেটা যেমন আছে তেমন বসে যাবে, উইক হয়ে গেল। তারপরে কি আছে? TO2 এর পরিবর্তে কি? দ্যাট। তাহলে TO2 এর পরিবর্তে লিখবো দ্যাট। দেখো এইবার দেখো, তারপরে আছে কি? না, সাবজেক্ট অনুসারে নাউন প্রোনাউন। ভালো করে বুঝে নাও। সাবজেক্ট কোথায়? রাম। তাই রাম হচ্ছে কি? নাউন। তাই রামের প্রোনাউন কি হবে? হি হবে। যদি সীতা থাকতো তাহলে কি লিখতাম? শি। যদি কোনো নির্জীব বস্তু থাকতো তাহলে কি লিখতাম? ইট লিখতাম। হ্যাঁ, এমন করে। ইট দিয়ে সজীব নির্জীব দুটোই বোঝায়। তো যাই হোক, এখানে রাম আছে, আমাকে কি হবে? তাহলে এখানে কি নাউন ইউজ হবে না, এখন কি হবে? প্রোনাউন ইউজ হবে। নাউন থাকলে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন। ঠিক আছে তো? এরকম এখানে কি আছে? নাউন, নামবাচক শব্দ আছে রাম। তাহলে এবার আমি কি করব? এখানে কি লিখবো? হি। কি লিখবো? হি। এইবার যে জায়গাটা বলছি একটু দেখে নাও। ক্যান নট আর কুড নট, দুটোর মধ্যে কোনটা? অবলিক আছে, যে কোনো একটা বসবে। দেখো এখানে ক্যান নট আর কুড নটটা কিসের উপরে ডিপেন্ড করে? এবার তোমরা একটা ছোট্ট জিনিস লিখে নাও, ভালো করে লিখে নাও। সেটা হলো, যদি সাবজেক্টের পরে তোমরা অ্যাম, ইজ, আর এগুলো দেখতে পাও তাহলে বসবে ক্যান নট। তাহলে বসবে ক্যান নট। আর যদি তুমি ওয়াজ কিংবা ওয়্যার দেখতে পাও, যেগুলো আসলে বি ভার্বের পাস্ট ফর্ম, তবে এখানে বসবে কুড নট। তখন বসবে কুড নট। এবার বলো তো এখানে কি বসবে? এখানে ক্যান নট। কারণ কি? এখানে এই যে তালিকার মধ্যে থাকা ইজটি এখানে আছে। তাহলে এখন আমি কি লিখবো? ক্যান নট। কি লিখবো? ক্যান নট। কি লিখলাম? ক্যান নট। হলো? ক্লিয়ার? তারপরে কি বলেছে? প্রদত্ত টেন্স অনুযায়ী করে দিয়েছি, ক্যান নট কোড নট টেন্স অনুযায়ী বসিয়েছি। আদার্স, আদার্স মানে কি? আর কি পড়েছে যেটা আমি লিখিনি? কি লিখিনি? সলভ দ্য প্রবলেম। তাই লিখবো সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেম হয়ে গেল। রাম ইজ টু উইক টু সলভ দ্য প্রবলেম। তাহলে দেখো একদম নিয়ম ধরে ধরে কিন্তু যে গ্রামার ক্লাসগুলো আমাদের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, সেখানে কিন্তু বেসিক ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু শুধু উত্তর নয়, তুমি আগামী দিনে এই ধরনের সমস্যাগুলো কি করে সমাধান করবে তার পূর্ণ ব্যাখ্যা সমেত কিন্তু ক্লাসগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো এই ক্লাসগুলো কিন্তু আমি আশা রাখি যে তুমি যদি ইউটিউব বা অন্য কোনো তোমার এডুকেশনাল মিডিয়াম যেগুলো আছে, ভীষণ গরম আজকে, সেখানে যদি দেখতে চাও তবে দেখবে যে অনেক শর্টকাট মেথড দিয়ে জিনিসটা করানো হচ্ছে। তবে আমি বলবো কি, ব্যাকরণটা না একটু সময় খরচা করে আমরা যদি ভালো করে বুঝে করি, তাহলে আগামী দিনে যখন আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হব বা সেই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে এসে দাঁড়াবে, তার কিন্তু পর্যাপ্ত উত্তর বা প্রস্তুতি দুটোই আমাদের কাছে থাকবে, যেটা একটা বড় জিনিস, অ্যাসেট, একটা বড় অ্যাসেট। তাই আমি বলবো যে যদি কেউ ব্যাকরণ শিখতে চাও, জিরো লেভেল থেকে শিখতে চাও, সো সেই ছেলে বা মেয়েটাকে ডেফিনেটলি হি অর শি হ্যাজ টু ফলো দ্য ডিটেলস অর দ্য বেসিক্স প্রপারলি। ডিটেলস আর বেসিকগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। টিচারের কাছ থেকে ডিটেলস আর বেসিকগুলো না নিলে, যদি ডাইরেক্ট উত্তরগুলো করিয়ে দেওয়া হয়, তাহলে আগামী জীবনে তোমাদের ভীষণ সমস্যা পড়বে। কারণ এই প্রশ্নই যে আসবে এমন কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু থিওরি এটাই, সেই থিওরিটাকে কীভাবে ক্র্যাক করতে হবে তার কিন্তু পূর্ণ ভেঙে কিন্তু পূর্ণ বিস্তারটা আমি করে দিয়েছি। এবার এটাকে তোমাদের বাড়িতে একটু পড়তে হবে যে, এবং সেটাকে অভ্যেস আকারে রেগুলার পড়ে যেতে হবে। কারণ মনে রাখবা, ব্যাকরণ আর অঙ্ক কিন্তু দুজন কিন্তু একেবারে পরস্পরের সমকক্ষ। কারণ এটাও প্রচণ্ড অভ্যেস এবং বুদ্ধিমত্তার প্রয়োজন। তেমন করে একটা অঙ্কের সমাধানের জন্য একটা ছাত্রছাত্রী যেমন বুদ্ধিমত্তা বা প্র্যাকটিসের প্রয়োজন, তেমন করে কিন্তু এটাও ঠিক তাই। কিন্তু
জিনিসটা এতটা সহজ করে সাজিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না এরপর কেউ আছে যার এটা করতে সমস্যা হবে। কারণ নিয়মটা একটু ভালো করে পড়ে যে কোনো বাক্যে যদি টু টু থাকে সেই জায়গাটাকে অনায়াসে নিয়মটাকে যদি মাথায় রাখতে পারে সে করে দিতে পারে, 100 আউট অফ 100 করে দিতে পারবে। যাই হোক, তাহলে এটা হয়ে গেল আমাদের পরবর্তী 7 নম্বর নিয়ম। আমি এই টপিকের উপরে বা এই নিয়মটার উপরে একটা কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি, যারা অফলাইনে আছো দে উইল ডু ইট নাও, আর যারা আমাকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখছো দেয়ার ইজ এ রিকোয়েস্ট ফর ইউ, দের ইজ এ রিকোয়েস্ট, তোমাদের জন্য কি রিকোয়েস্টটা কি আছে যে তোমরা সবাই করে কিন্তু আমাকে করে পাঠাবে। আচ্ছা, তাহলে আমি এইটা মুছে দিয়ে আমি নিয়মটা লিখে দিলাম। নিয়মটা হচ্ছে, আচ্ছা এটা আন্ডু করে রাখি, যদি কারোর প্রয়োজন পড়ে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই আগে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা এখানে লিখি। কোশ্চেনটায় তাহলে লিখবো, একটা কোশ্চেন তোমাদের জন্য দিব, এটা দেখি বুদ্ধির পরিচয় দিয়ে দেখবো সবার। The weather was too rainy. The weather was too rainy to go outside. So this is the question, you have to turn it negative. ঠিক আছে, by using the rules you have to turn it into negative. সো এটা হচ্ছে আজকের প্রশ্ন তোমাদের জন্য, অফলাইন অনলাইন দুজনের জন্যই। হ্যাঁ, যেখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ওয়েদার ইজ টু রেইনি টু গো আউটসাইড। আবহাওয়াটা ছিল বড়ই বৃষ্টিময় বাইরে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ বাইরে যাওয়ার ক্ষেত্রে আবহাওয়াটা বৃষ্টিময় ছিল, আমরা বাইরে ঠিক মতো যেতে পারছিলাম না বা যেয়ে উঠতে পারছিলাম না। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, তোমরা সবাই কোয়েশ্চেনটা লিখে নাও, যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখছো তারাও লিখে নাও, অবশ্যই পাঠাবে কিন্তু, কারণ তোমাদের উত্তরগুলোই কিন্তু আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট আনতে উৎসাহিত করে। সেই ক্ষেত্রেই বলছি সবাই কিন্তু ভালো করে করে পাঠাবে, অবশ্যই করে পাঠাবে। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছেই, আমাকে লেখো তোমরা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, এবার চলে যাই আমরা যেটা শিখছিলাম। এটা থেকে গেল, এটাকে একটু উপরে উঠিয়ে দেই, নিয়মটা থেকে যাক, উঠিয়ে দিয়ে পরবর্তী নিয়মটাতে আমরা চলে যাই। আচ্ছা, তাহলে এবার আমাদের কত নম্বর হবে রে এবার? এটা 7 হলো, তাই তো? এবার অষ্টমত হবে, অষ্টম নম্বরটা হবে, এবার একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, দেখো অষ্টম নিয়মটা দেখো, ভালো করে দেখে নাও। নিয়মটা হলো, এটা কিন্তু নিয়মটা একটু অন্য ধরনের, মানে ওই ধরনেরই, এটা হ্যাঁবাচক বাক্য, ওরকম রুট ওয়ার্ড কিছু নেই। দেখো হ্যাঁবাচক, একটা জেনারেল একটা হ্যাঁবাচক বাক্য, তাকে নাবাচক কি করে করব? নাবাচক, হ্যাঁবাচক বাক্যকে নাবাচক করো। নাবাচক কি করে করব সেই পদ্ধতিটা দেখব। আচ্ছা, এটা কোশ্চেন লিখে করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেনটা হলো আই শ্যাল, REMEMBER, রিমেম্বার ইউ, আমি তোমায় মনে রাখবো। এই ক্ষেত্রে নিয়মটা বলে দিই তোমাদেরকে, যেটা আমি লিখেছি, হ্যাঁবাচক বাক্যকে নাবাচক করণ, একটা জেনারেল হ্যাঁবাচক বাক্যকে নাবাচক করণ করতে কী করতে হয় বলো তো? কী করতে হয়? হ্যাঁবাচক শব্দটার বিপরীত লাগাতে হয়। হ্যাঁবাচক শব্দ যেটা থাকবে, হ্যাঁবাচক যেটা ওয়ার্ড থাকবে, হ্যাঁবাচক ওয়ার্ডটার অপোজিট লাগাবে। অপোজিটটা লিখব তার পূর্বে প্লাস, তার পূর্বে নো কিংবা নট অ্যাড করে দিব, নো কিংবা নট যুক্ত করব। কি করব? যুক্ত করব। টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ,
টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, নো বা নট কিংবা নোটা যুক্ত করব। নো বা নটটা যুক্ত করব, বাস, আর কিচ্ছু না। দেখো কি বলেছে, হ্যাঁবাচক শব্দ। তাহলে তোমরা দেখো এখানে যদি একটু ভালো করে দেখো, হ্যাঁবাচক যে ওয়ার্ডটা থাকবে চিনিয়ে দিচ্ছি, তার অপোজিট লিখব, তার পূর্বে নো কিংবা নট যুক্ত করব টেন্স অনুযায়ী। আচ্ছা এখানে দেখো হ্যাঁবাচক শব্দ কোনটা বলো তো? ভার্বটা কিন্তু, তাই তো, রিমেম্বার, তাই তো। এখানে হ্যাঁবাচক শব্দ কোনটা? ভার্বটা, রিমেম্বার, মনে রাখবো। তাহলে আমরা যদি এর বিপরীত লিখি, আচ্ছা সেন্টেন্সটাকে করি তো, তাহলে কি বলছে, সাবজেক্ট পরিবর্তনের কথা বলা হয়েছে না, যেমন আছে তেমন। টেন্স পরিবর্তনের কথা বলা হয়েছে না, যেমন আছে তেমন। এবার বলছে যে হ্যাঁবাচক শব্দ, এটা হচ্ছে হ্যাঁবাচক শব্দ, অ্যাফার্মেটিভ ওয়ার্ড। এই হ্যাঁবাচকের নাবাচকটাকে লিখবো এখানে। রিমেম্বার মানে মনে রাখা, তার বিপরীত কি হবে? ভুলে যাওয়া, ফরগেট। গুড। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে কি বলেছে? ফরগেট। তো এবার তার আগে কি বলেছে, একটা নো বা নট যুক্ত করতে হবে। তো আই শ্যাল নো হয় না আই শ্যাল নট হয়? আই শ্যাল নট হয়ে গেল। নট অপোজিট ওয়ার্ডটা ইউজ করলাম, তার আগে একটা নাবাচক শব্দ বসালাম, তারপরে বাক্যাংশ কি আছে? ইউ। দেখো তো মানেটা মিলেছে কিনা উপরের সাথে, উপরের সাথে মানেটা মিলেছে কিনা দেখো, উপরের সাথে মানেটা মিলেছে কিনা দেখো। হ্যাঁ মিলেছে। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমায় ভুলবো না, তার মানে কি? আমি তোমায় মনে রাখবো, তাই তো। একদম সোজা, কিন্তু একদম সোজা। খালি তোমাকে হ্যাঁবাচক শব্দটার বিপরীত একটা শব্দ ব্যবহার করে তার আগে একটা নট বসালেই উত্তরটা হয়ে গেল, তাই তো। আচ্ছা চলো আরও কয়েকটা উদাহরণ করে নিই এটার। হ্যাঁ, আরও একটা দুটো উদাহরণ করে নিই, দেখি কেমন লাগে। সোজা সোজা উদাহরণ করি কয়েকটা। প্রথমে আই অ্যাম হ্যাপি টুডে, আই অ্যাম হ্যাপি টুডে, আজ আমি বড়ই খুশি। নাবাচক করতে হবে, আই অ্যাম হ্যাপি টুডে। কী করব? তাহলে প্রথমে কি করব, সাবজেক্ট যা আছে তাই আই, এখানে অক্সিলারি যা আছে তাই অ্যাম, আই অ্যাম। এবার কি হবে, নট বসবে, নট। হ্যাপির বিপরীত কি? আনহ্যাপি। হ্যাপির বিপরীত কি? আনহ্যাপি। হ্যাপি মানে সুখী, দুঃখী হচ্ছে আনহ্যাপি। টুডে, টুডে মানে আজ। তাহলে দেখো তো কি হলো বাংলাটা, আই এম নট আনহ্যাপি টুডে, আজ আমি অখুশি নই, তার মানে কি? আমি খুশি। ঠিক আছে তো, একদম সোজা। কিন্তু খালি পরীক্ষার হলে তোমাদের কি করতে হবে, এক্সাম হলে যদি এরকম প্রশ্ন আসে, তোমাদেরকে হ্যাঁবাচক শব্দটার বিপরীত অর্থক শব্দ ব্যবহার করে তার আগে নট লাগাতে হবে, বাস, জাস্ট ফিনিশ। ওকে, শেষ হলো, মুছে দিলাম। চলে যাব পরের নিয়মে। পড়ে যাব পরের নিয়মে। পরের নিয়মে দেখব কত নাম্বার চলবে এবার। রুল নাম্বার 9। রুল নাম্বার 9-এ আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ, এই দেখো এটা একটু নিয়মটা ভালো করে দেখো। সুপারলেটিভ, এটা ডিগ্রির থেকে নিয়মটা অ্যাড হয়। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স যুক্ত হ্যাঁবাচক সেন্টেন্সকে বাচক বাক্যকে নাবাচক করতে হলে কি করতে হবে দেখো। করতে হলে শোনো কি করবা, এই নিয়মটা এবার নিচে লিখছি দেখো। উত্তর বাক্যের শুরুতে সব ভাঙিয়ে দিব।
নো আদার লিখব। উত্তর বাক্যে শুরুতে কি লিখব? নো আদার লিখব। কি লিখব? নো আদার। প্লাস প্রশ্নে সুপারলেটিভ ওয়ার্ড এর পরবর্তী অংশ, সব ভাঙিয়ে দিব। সুপারলেটিভ ওয়ার্ডের পরবর্তী অংশ, পরবর্তী অংশ লিখবো এটা। হ্যাঁ, লিখবো, লিখি, তাহলে নিজেকে বোঝাবে, মনে থাকবে, লিখবো। প্লাস ভার্ব, পাশে লিখব সিঙ্গুলার রূপ, ভার্বের সিঙ্গুলার রূপ ব্যবহার করব। প্লাস অ্যাজ, কি লিখবো পাশ দিয়ে? অ্যাজ, ঠিক আছে। প্লাস প্রদত্ত সুপারলেটিভ ওয়ার্ডটির POSITIVE পজিটিভ রূপ। কি লিখব? সুপারলেটিভ ওয়ার্ডটার পজিটিভ রূপ লিখব। কি লিখব? পজিটিভ রূপ, মনে রাখবো। প্লাস আবার অ্যাজ, প্লাস মূল সাবজেক্ট বা মূল সাবজেক্ট অর যাকে আমরা বলি মেন সাবজেক্ট, যেটা থাকবে বাক্যে, সেই মেন সাবজেক্টটা বসে যাবে। মেন সাবজেক্ট। উত্তর বাক্যের শুরুতে নো আদার লিখব, প্রশ্নে সুপারলেটিভ ওয়ার্ডটির পরবর্তী অংশ লিখব, ভার্ব সিঙ্গুলার রূপ বসবে, তারপরে অ্যাজ বসবে, প্রদত্ত সুপারলেটিভ ওয়ার্ডটির পজিটিভ রূপ, প্রশ্নে যে সুপারলেটিভ ওয়ার্ডটা দেওয়া থাকবে তার হচ্ছে পজিটিভ রূপ বসবে, তারপরে আবার অ্যাজ লিখবো, তারপর মেন সাবজেক্ট লিখব। এটা হচ্ছে আমাদের নিয়মটা। রুলসটাকে ভাঙিয়ে লিখলাম। এবার আমরা এক্সাম্পলে গিয়ে দেখব যে সত্যি সত্যি রুলসটা কাজ করছে আর না কাজ করছে না। আর সুপারলেটিভ যুক্ত হ্যাঁ বাক্যই বা কোনটা হয় সেটাকে একটু চিনব। দেখো একটা উদাহরণ লিখছি। রাম, ভালো করে দেখো, ইজ দ্য বেস্ট, BEST, বেস্ট বয় ইন দ্য ক্লাস। শ্রেণীর সব থেকে ভালো ছেলেটি হলো রাম। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে তোমাকে নাবাচক করতে বলেছে, এটাকে তোমাকে করতে বলেছে নেগেটিভ করতে বলেছে, এটা তোমাকে নেগেটিভ করতে বলেছে। তো এইবার এটা নেগেটিভ করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে এটা কোন সেন্টেন্সটা কি ট্রাই। এটা একটা ডিগ্রি, কি করে বুঝবো? এই যে গুড এর সেকেন্ড ফর্ম লাগানো আছে, কি আছে? বেস্ট, তাই তো? তার আগে একটা আর্টিকেল আছে দ্য, ঠিক আছে? তাহলে ST EST কিংবা মোস্ট এই কথাগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। আর মনে রাখবো ডিগ্রি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের ফর্মগুলোকেই কি করে? আইডেন্টিফাই করায়, আমাদেরকে চিনিয়ে দেয়। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হয়ে গেল, নাবাচক করতে বলেছে। কি বলছে দেখো, উত্তর বাক্যের শুরুতে কি লিখবো? নো আদার। কি লিখবো? নো আদার। দেখো একদম নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা দেখো তো। তারপরে কি বলছে? প্রশ্নে সুপারলেটিভ ওয়ার্ড সুপারলেটিভ ওয়ার্ডের পরবর্তী অংশ লিখবো। সুপারলেটিভ ওয়ার্ড কোনটা? বেস্ট। তার পরবর্তী অংশ কি আছে? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, এইটাই হচ্ছে সুপারলেটিভের পরবর্তী অংশ। হলো? আচ্ছা, তারপরে কি আছে? ভার্ব সিঙ্গুলার, ভার্ব কোথায় আছে? ইজ,
তাই বয় আছে, কি হবে? ইজি হবে, ইজ। তারপরে কি বলছে? অ্যাজ, কি বসবে? অ্যাজ বসালাম। তারপরে বলছে কি, প্রদত্ত সুপারলেটিভ ওয়ার্ডটির পজিটিভ, তার মানে বেস্টের পজিটিভ কি? গুড। বেস্টের পজিটিভ গুড, লিখবো গুড। হয়ে গেল। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড। এবার কি বলছে? আবার অ্যাজ, আবার কি বলছে? অ্যাজ, এই অ্যাজটা বসাবো এবার, অ্যাজ। তা দুটো অ্যাজ বসলো কিন্তু। তারপরে মূল সাবজেক্ট, মূল সাবজেক্ট কে ছিল? রাম। কে ছিল? রাম। দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাট রাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। ক্লাসের কোনো ছেলেই হয় না এতটা ভালো যতটা রাম। এতটা ভালো যতটা রাম। তাহলে দেখো আমরা কি করেছি, আমরা এই যে অ্যাজ, এই যে অ্যাজ দিয়ে কি করলাম? করলাম। এটাকেই কিন্তু তোমরা আবার কি করেছো? নট লেস আর দেন করেছো অ্যাজ এস যুক্ত বাক্যটাকে, তাই না? আচ্ছা, যাই হোক, ওটা কম্পারেটিভ, ওটা কম্পারেটিভ রূপ। যাই হোক, তাহলে এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। হয়ে গেল? আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। নিয়মটা কোনো জটিলতা নেই, খুব সহজ স্বাভাবিকভাবে নিয়মটা তোমাদের সামনে তুলে ধরলাম। আই হোপ তোমাদের নিয়মটা ভালো লেগেছে এবং তোমরা তারপর বেশ কিছু প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই ধরনের বাক্যগুলোকে দেখবে তোমাদের কাছে একদম সোজা। নিয়মটা কিন্তু ভালো করে আগে রেডি করে নিতে হবে, যা নিয়মটা দেওয়া আছে সেটাকে ভালো করে রেডি করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি 10 নম্বর নিয়মটাতে। ঠিক আছে, আজকের শেষ নিয়ম এটা, 10 নম্বর নিয়মটা। রুল নাম্বার 10 এখন চলে এসেছি আমরা। ভালো করে দেখো, রুল নাম্বার 10-এ আমাদের কি আছে, আমাদের সাথে কে দেখা করবে, কার সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, এই জিনিসটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা, এবার বলেছে হ্যাঁবাচক বাক্যে সামটাইমস, মাঝে মধ্যে, এই সামটাইমস শব্দটা, হ্যাঁবাচক বলতে সামটাইমস থাকলে, হ্যাঁবাচক শব্দে সামটাইমস ওয়ার্ডটা থাকলে তাকে নাবাচক করতে হলে, তাকে নাবাচক করতে হলে হ্যাঁবাচকটাকে নাবাচক করতে হলে কি করতে হবে? আমাদেরকে, তোমাদেরকে করতে হবে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ। না করতে হলে এবার লিখবো, এখানে করতে গেলে কি করতে হবে? দেখো, এই ভাঙিয়ে দিচ্ছি। প্রশ্নে থাকা সামটাইমস শব্দটি তুলে দিয়ে সেই স্থানে অলওয়েজ লিখতে হবে। কি লিখতে হবে? অলওয়েজ। কি লিখতে হবে? অলওয়েজ। এবং তার আগে নট কিংবা নো যুক্ত করতে হবে। তার আগে কি করতে হবে? নট কিংবা নো যুক্ত করতে হবে। দেখো, এবার সামটাইমস দিয়ে একটা বাক্য লিখবো। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। হয়ে গেল? তাহলে এবার একটা উদাহরণ লেখা যাক। হ্যাঁ, একটু ছোট করে।
একটা উদাহরণ করে নিই। মাই ফ্রেন্ড sometimes visits me. আমার বন্ধু মাঝে মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। এবার আমাদের রুট ওয়ার্ড কোনটা? সামটাইমস। আমাদের রুট ওয়ার্ড কোনটা? সামটাইমস, তাই না? এটাকে আমরা কি করব এখন? এটাকে আমাদের নাবাচক করতে হবে। কিভাবে করব? আমি কি বলছি, প্রশ্নে থাকা সামটাইমস শব্দটা তুলে দিয়ে সেই স্থানে অলওয়েজ, তাহলে যা আছে তাই আগে লিখে নেই। কিন্তু লেখার আগে একটা কাজ করতে হবে তো, যা আছে তা লিখলে হবে না তো, আমাকে টেন্সটাকে দেখতে হবে। কোন টেন্স আছে এখানে? ভিজিটস, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভের নিয়ম লাগবে। নেগেটিভের নিয়ম কি? সাবজেক্ট ডু বা ডাজ, তার সাথে নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। কি করব? মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড কি লাগাবো এবার? একজন বলছে ডাজ নট, এইবার সামটাইমস চলে আসছে। ঠিক আছে, মাই ফ্রেন্ড লিখলাম, সাবজেক্টটা লিখে টেন্স অনুযায়ী নাবাচক শব্দটা লিখলাম, নটটাকে বসালাম। এবার আমাদের চলে আসে সামটাইমস। সামটাইমসকে পাল্টে কি লিখবো আমি? অলওয়েজ। কি লিখবো? অলওয়েজ। ডাজ নট অলওয়েজ, ডাজ নট অলওয়েজ। মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ, আমার বন্ধু সর্বদা নয় বা সর্বদা না, কি? অলওয়েজ। এবার কি করব? ভার্ব কি আছে? ভিজিটস, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের নিয়ম কি? ডু নট, ডাজ নট, তারপরে ভার্বের কি? বেস ফর্ম। এর সাথে এস বাই এস হয় না, হয় না। তাহলে কি লিখবো? শুধু ভিজিট, ভিজিট, তারপরে বাক্যের অবজেক্ট কি? মি, তাই না? মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি, আমার বন্ধু সর্বদাই আমার সাথে সাক্ষাৎ করতে আসে না। তার মানে কি? মাঝে মধ্যে আসে। ঠিক আছে তো? এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। সামটাইমস যেখানে থাকবে সেই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হলে কিন্তু টেন্সটের দিকে নজর দিতে হবে। দেখো, যদি অ্যামিজার ওয়াজ ওয়ার দিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, নট বসিয়ে দিলে অ্যামিজার বা ওয়াজ ওয়ারের জায়গায় তারপর নট বসিয়ে দিলে হয়ে গেলো। কিন্তু যদি টেন্সে থাকে, মানে অ্যাক্টিভ টেন্সগুলোতে থাকে, যেমন মনে করো যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কিন্তু টেন্সটা অনুযায়ী নটটা বসবে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার, তারপরে নট, তাই না? তারপরে তোমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ, তারপরে নট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ, তারপরে নট। পাস্টের ক্ষেত্রে ডিড, তারপর পারফেক্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে উইল শ্যাল, তারপরে নট। মানে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তার উপরে বেস করে তোমাকে করতে হবে। এবার আমি একটা করতে দিচ্ছি তোমাদের, এটা এরকম থাকুক। আমি একটা পেজ নিয়েছি যেটা, সেখানে একটা করতে দিই। তোমাদের নিয়মটা পরে এনে দিচ্ছি, আগে কোশ্চেনটা লিখে দিই। কোশ্চেনটা তোমার লিখে নাও। আমি আমার ভাবনার জন্য মাঝে মধ্যেই অখুশি হয়ে পড়ি। আমি আমার ভাবনার জন্য মাঝে মধ্যেই অখুশি হয়ে পড়ি।
একদম সোজা উত্তরটা। আমি নিয়মটা এনে দিই। কোশ্চেনটা তো সবাই লিখেছো, আই হোপ যারা বোর্ডে দেখছো তারাও কোশ্চেনটা লিখছো। এবার তোমাদের আমি নিয়মটা এনে দিই। হচ্ছে আশা করি উত্তরটা হয়েছে তোমাদের। উত্তরটা কি হবে দেখিনি। প্রথমে আই লিখব, অ্যাম আমাদের নাবাচক করতে হবে তো, তাই নট আনবো। সামটাইমসের বিপরীত অ্যাকচুয়ালি অলওয়েজ, সেটা লিখব। আনহ্যাপিটা যেমন আছে তেমনই হবে। এটা হচ্ছে সেই আমাদের অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা, আনহ্যাপি ফর মাই, না এখানে আমার অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা হচ্ছে এটা, তাই তো, সামটাইমসটা ফর মাই থিঙ্কিং। আমি নই সর্বদাই অখুশি আমার ভাবনার জন্য, ঠিক আছে তো, আমি নই সর্বদাই অখুশি আমার ভাবনার জন্য, তার মানে আমি মাঝে মধ্যে অখুশি হই আমার ভাবনার জন্য। যাক প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা তোমরা দেখলে। ক্লাসটার মধ্যে একটা ধারাবাহিকতা রাখা হয়েছে, সেটা হচ্ছে প্রথম ভিডিওতে তোমরা 5টি নিয়ম দেখেছি, আজ তোমরা 5টি নিয়ম দেখলে, 10টি নিয়ম, এবং এর পরবর্তী সময়ে আরও যে বাকি সূত্রগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো একে একে চলে আসবে তোমাদের জন্য। গোটা কনসেপশনটা ক্লিয়ার করাটাই আমাদের লক্ষ্য। ধরে ধরে তোমরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করো বাড়িতে, এবং ট্রান্সফরমেশন সেন্টেন্সেস কিন্তু একটা মোস্ট কমপ্লিকেটেড টার্ম ইন ইংলিশ গ্রামার, এবং সেটা যদি কেউ ভালো করে শিখতে পারে ডেফিনেটলি সেটা তাকে ভীষণভাবে সাহায্য করে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। মাধ্যমিক তো অবশ্যই, তার পরবর্তী সময় যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা বসতে যাচ্ছে, কমপ্লিট করতে যাবে, সেই সব জায়গাতেই তোমাদেরকে এই টপিকের মুখোমুখি হতে হবে। যাক, এই কথা বলেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো জানিও। আমাদের চ্যানেলেরকে সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমাদেরকে আরও মোটিভেট করো। ভারতে ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা কিন্তু চলে আসছে, আমাদের কাছে বেশি সময় নেই। জিনিসগুলো ভালো করে দেখো। আরও কিছু কিছু ব্যাকরণ ইন্টারেস্টিং পর্ব নিয়ে আসা হচ্ছে তোমাদের জন্য, যেগুলো আগামীতে তোমাদের মাধ্যমিকে ব্যাকরণ সংক্রান্ত যে ভীতি সব তো দূর করবেই, তার পাশাপাশি পূর্ণ নম্বরটা তুলে দিতে তোমাদের সাহায্য করবে। আমার সাথে থাকো, সঙ্গে থাকো। গুড বাই।